এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে হরমোন। আল্লাহ, হরমোনটা কি? হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়। তোমাকে বলাই আছে হরমোন কি রক্তের মাধ্যমে যায়, তারপর নালী নেয়। আর এনজাইমের কি আছে? নালী আছে পাকস্থলীতে, অগ্নাশয় থেকে। এই যে দেখো, এটা অগ্নাশয়। অগ্নাশয় থেকে এনজাইম তৈরি হয়, নালীর মাধ্যমে পাকস্থলীতে যায়। আর হরমোন যে জায়গায় তৈরি হয়, নালীর মাধ্যমে না, রক্তের মাধ্যমে সারা দেহে যায়। তাই এনজাইম কাছের নিয়ন্ত্রণ করে, যেখানে উৎপন্ন হয় সেখানে নিয়ন্ত্রণ করে। হরমোন দূরের নিয়ন্ত্রণ করে, মানে সারা দেহ নিয়ন্ত্রণ করে। কয় ধরনের হরমোন আছে? এই যে দেখো, নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত ধরনের কথা হরমোন বলা হয়। হরমোন পরিমাণ জন্য কোনো নালী নেই। এগুলো একটু পড়বা, যে অর্থটা বুঝবা না আমাকে মেসেজ দিয়ে বোঝা যাবা। ওকে। মানুষের কয়েকটি মুখ্য নালীবিহীন গ্রন্থির পরিচিতি। হরমোন মানে নালীবিহীন গ্রন্থি। কি কি গ্রন্থি আছে? অন্তঃকরা গ্রন্থি। দুই ধরনের গ্রন্থি আছে, অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। তো আমরা এখানে অন্তঃকরা গ্রন্থি সম্পর্কে আপাতত জানি। ওকে। অন্তঃকরা কি বললাম? তো নালীবিহীন, যেগুলো হরমোন তৈরি করে। আর বহিঃক্ষরা মানে হচ্ছে নালীযুক্ত, যেগুলো এনজাইম তৈরি করে। পারবা এগুলো? পিটুইটারি গ্রন্থি। কয়টা গ্রন্থি আমরা পড়বো? দেখো, জি পর্যন্ত আছে পিটুইটারি। আরে, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েডের পরে প্যারাথাইরয়েড, মানে এটা নিচে থাকে, থাইমাস গ্রন্থি, অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি, গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। আমরা এগুলা পড়ব। 7টা গ্রন্থি সম্পর্কে জানবো। তো থাইরয়েড গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থিটা কোথায় থাকে আগে দেখি। ওই গেল, চিত্র দেওয়া আছে উপরের দিকে। এই যে পিটুইটারি, এই যে পিটুইটারি গ্রন্থিটা, এই যে ছোট একটা দেখতেছো, এই জায়গায় পিটুইটারি গ্রন্থি। আদা বুঝতে পারছো? এখন কিন্তু আমরা হরমোন পড়তেছি, কোনো এনজাইম না। ওকে। হরমোন কোথায় থাকে? গ্রন্থি থেকে তৈরি হয়। পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি হাইপোফাইসিস মস্তিষ্কের নিচে অবস্থিত। এত পড়তে হবে না। হাইপোফাইসিস, এগুলো আমরা মস্তিষ্ক আপাতত 3টা ভাগ শিখছি, অগ্র মধ্য পশ্চাৎ। এত ডিটেলসে যায়নি, এগুলো ইন্টারে পড়া। তো মনে রাখবা, একটু পড়তে পারো যে এটা নিচে থাকে, হাইপোফাইসিস মস্তিষ্কের নিচে থাকে। এটি মানবদের প্রধান হরমোন। পিটুইটারি গ্রন্থি মানবদের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অনেক উৎপন্ন করে, এগুলোকে সংখ্যায় অনেক বেশি। অপরদিকে অন্যান্য গ্রন্থির উপরে হরমোনের প্রভাব বেশি। এই গ্রন্থিটা যে হরমোনটা তৈরি করে, এগুলো অন্যান্য গ্রন্থিকে কাজ করতে সাহায্য করে। কথা বুঝতে পারছো তো? লিডার আর কি। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালীবিহীন গ্রন্থি হলেও, এটা গুরুত্বপূর্ণ গ্রন্থি হলো, এটা আকারে অনেক ছোট, সব থেকে ছোট এবং সব থেকে ইম্পর্ট্যান্ট। ছোট মরিচের জাল বেশি। এই গ্রন্থি থেকে কি কি উৎপন্ন হয় দেখো। গোনাডোট্রপিক, এগুলো আমরা পরে পড়বো, একটু পরেই পড়বো। সোমাটোট্রপিক এবং থাইরয়েড উদ্দীপক। আচ্ছা, ট্রপিক কি? ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা দেয়। আমার ধরো যে আমি একটা হরমোন, এই হরমোনটা নাম দিলাম হচ্ছে তাবাসুম পড়াশোনা ট্রপিক হরমোন। এটাতে বুঝে যে তাবাসুমের পড়াশোনাকে সে উদ্দীপনা। ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা কাকে জাগায়? সে গোনাড মানে হচ্ছে জননাঙ্গ, গোনাডকে ট্রপিক করে, তাই হচ্ছে গোনাডোট্রপিক। আর হচ্ছে সোমাটোট্রপিক। আমরা আস্তে আস্তে আসতেছি। এই যে থাইরয়েড ট্রপিক হরমোন। ট্রপিক ইংরেজি হচ্ছে স্টিমুলেট করা। এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড ট্রপিক হরমোন বা থাইরয়েড উদ্দীপক হরমোন, যে কোনোভাবে বলা যায়। এই যে থাইরয়েড কি? এই যে থাইরয়েড গ্রন্থিকে সে উদ্দীপক করে, তাই পিটুইটারি গ্রন্থি যে থাইরয়েড গ্রন্থির উপরে প্রভাব আছে। আচ্ছা, ট্রপিক জিনিসটা বুঝলাম। তারপর কর্নিটোট্রপিক, এটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত ছাড়াও মানবদের বৃদ্ধির হরমোন নির্গত করে। মানে এই হরমোনটা কয়টাকে করে? এটাকে 4টা হরমোনকেই, ওরাও কিন্তু হরমোন তৈরি করে, ওদেরকেও ওর লিডার। তারপর দেখো, এটার উৎপন্ন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কি করে? বৃদ্ধির হরমোন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধির হরমোন কি ছিল? অ্যাকশন ছিল, তারপর জিব্বেরেলিন ছিল, ইথিলিন ছিল, ফল পাকাতে সাহায্য করে। তো আর মানব দেহে বৃদ্ধির হরমোন নির্মাণ করা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি? থাইরয়েড গ্রন্থি গলায় থাকে। এই যে আমরা একটু লক্ষ্য করি, এই যে থাইরয়েড, আমরা বলে না গলা ফুলা যায়, ঠান্ডা কাশি হয়, থাইরয়েডের সমস্যা হয়েছে, এই যে থাইরয়েডটা গলায় থাকে।
ট্রাকিয়ার উপরে থাকে, তাকিয়া না, ট্রাকিয়ার উপরে থাকে, এগুলো আমরা ফুসফুসে পড়বো। ট্রাকিয়া হচ্ছে কি, এই যে ফুসফুসের এখানে নালিটার উপরে থাকে, ট্রাকিয়া বলা হয়। ওকে, ট্রাকিয়ার উপরে থাকে এটা। আর পিঙ্ক কালার ভাল লাগে আমার। এই গ্রন্থি থেকে প্রধান থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। আরে থাইরয়েড গ্রন্থি থেকে কী হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এটা কি করে? স্বাভাবিক বৃদ্ধি চালায়, স্বাভাবিক বৃদ্ধি ও বিপাক কি? খাদ্য হজম তৈরি করে। থাইরয়েডের আরেকটি হরমোন আছে ক্যালসিটোনিন হরমোন, যেহেতু বিপাক করে, খাবার হজম করে, তাই ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত ক্যালসিটোনিন হরমোন। মূলত হচ্ছে বৃদ্ধির হরমোন, সে তো এটাকে নিয়ন্ত্রণ করে, তাই এটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি চলে। এটার উপরে কিন্তু নিয়ন্ত্রণ আছে, বললাম আগে 4টা জিনিসের উপর নিয়ন্ত্রণ আছে। তারপর সে বিপাকীয় কাজ করে, সে ক্যালসিয়ামও বিপাক করে, তাই ক্যালসিটোনিন নামকও একটি হরমোন হয়। থাইরয়েডে আবার প্যারাথাইরয়েড। একটা মানুষের 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যা সবগুলোই থাইরয়েড গ্রন্থির পেছনে অবস্থিত। মানে থাইরয়েডের পিছনে থাকে প্যারাথাইরয়েড। কয়টা আছে? 4টা আছে। থাইরয়েড থেকে থাইরক্সিন, আর প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন। আজব তো। প্যারাথরমোন মূলত ক্যালসিয়াম ও ফসফরাসের বিভাগ নিয়ন্ত্রণ করে। কী করে? ক্যালসিয়াম এবং ফসফরাস। থাইরয়েডের অংশ ক্যালসিটোনিন, ক্যালসিয়াম, আবার প্যারাথরমোন ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাস নেয়। তারপর থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চল অবস্থিত। এখানে থাইমাস গ্রন্থি কোথায়? গ্রীবা, বুকের মাঝখানে অবস্থায় অবস্থিত। ও কী করে? কোথা থেকে? গ্রীবা অঞ্চল অবস্থিত। এই গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ইম্পর্টেন্ট। শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, বাচ্চাকালে এই গ্রন্থি অনেক উন্নত থাকে। যতই বড় হবে এই গ্রন্থি ততই নষ্ট হতে থাকে, ছোট হতে থাকে। এই গ্রন্থি থেকে থাইমাস থেকে থাইমোসিন নামক হরমোন নিঃসৃত হয়। থাইমাস থেকে থাইমোসিন নামক হরমোন নিঃসৃত হয়। পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোন থাকে না, বাচ্চাকালে থাকে। বাচ্চাকালে তার অসুখ বিসুখ যাতে কম হয়, আল্লাহ তাআলা সেবা ধরে। যত বড় হবে এটা হয় না, তখন অন্য একটা অসুখ বিসুখ রোগবেলায় নেওয়ার জন্য আরেকটা হরমোন তৈরি হয়, সমস্যা নেই। আরেকটা ব্লাড তখন কাজ করে, বলাই তো আছে অ্যান্টিবডি তখন কাজ করে। আর বাচ্চাদের দেহে থাইমাস গ্রন্থি কাজ করে, থাকলেও বড়দের থাকলেও অনেক অল্প থাকে। ওকে, এখন হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি কোথায় হয়? এই যে অ্যাড্রেনাল, সুপ্রেনালটা অ্যাড্রেনাল পিছনে থাকে। ওকে, অ্যাড্রেনাল বা সুপ্রেনাল একই। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত। কোথায় দেখো তো? এই যে কিডনির উপরে আছে, কিডনির উপরে অবস্থিত। তুমি তো বইটা খুলে রাখো, আমার তো দেখানোর দরকার নেই, বইটা খুলে রাখো। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যক বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, বিপাকীয় খাবার হজমে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণ দেয়। কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণ দেয়। একজনের কষ্ট হয়েছে, সে কষ্টে মানসিক চাপ আছে, শারীরিক চাপে আছে। আচ্ছা, কীভাবে মনে রাখবা? কিডনি কী করে? একটু মনে রাখার ধরন দেখো। কিডনি কী করে? আমাদের প্রস্রাব তৈরিতে সাহায্য করে। আচ্ছা, কিডনিতে কী করে? আমাদের দড়ি থেকে পানিগুলো নিয়ে প্রস্রাব তৈরি করে। এখন যদি আমাদের প্রস্রাব তৈরি হয়, একটা শারীরিক প্রেশার থাকি, তাড়াতাড়ি আমাদের চাপ প্রয়োগ করি। এইভাবে মনে রাখতে পারো যে কিডনির পিছনে আছে তাই মানসিক ও শারীরিক চাপ। মনে রাখার টেকনিক যেভাবে মনে রাখতে পারো। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন নামক হরমোন তৈরি হয়। ওকে, এইভাবে মনে রাখা। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে আমাদের কোথা থেকে যেন? অগ্নাশয়ে থাকে। অগ্নাশয়ের ভিতরে ছোট ছোট কোষ থাকে। এটাকে আচ্ছা দেখো তো, আমরা কীভাবে মনে রাখবা? অগ্নাশয়ের ভিতর এরকম পাহাড়ের মতো থাকে। দেখো তো, সমুদ্রের মাঝখানে যদি একটা পাহাড় তৈরি, এটাকে বলে কি? আইল্যান্ড বলা হয় না? তো এরকম আর কি, যে এটাকে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কার করছে, তাই এটা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। আচ্ছা, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মাঝে অবস্থিত। এই কোষগুলো শরীরের শর্করা বিভাগে নিয়ন্ত্রণ করে। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। শর্করা বিপাকে। শর্করা কি? আমরা যে ভাত খাই, চিনি খাই, ভাতের ভিতরে চিনি থাকে। গ্লুকোজ মূলত শর্করা। চিনির ভিতরে থাকে গ্লুকোজ, ভাতের ভিতরে থাকে গ্লুকোজ। ভাত, চাল, আটা, রুটি, এগুলোর ভিতরে থেকে শর্করার ভিতরে থাকে চিনি। তো আমরা যে চিনি খাই, চিনির ভিতরেই শর্করা, মূলত চিনিই থাকে। ওকে, তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে এগুলো আমাদের চিনি বিভাগ, মানে চিনিটাকে হজম হতে সাহায্য করে। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কী তৈরি হয়? ইনসুলিন তৈরি হয়,
গ্লুকাগন তৈরি হয়। ইনসুলিন এবং গ্লুকাগন এগুলো রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। সরি, আমি একটু খাইতে গেছিলাম। এখন কি, আচ্ছা আমি কই পর্যন্ত ছিলাম? ও আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে গ্লুকোজ বিকারক হয়। আর এই চুইংগাম খাইলে তো পড়ানো যাবে না, চুইংগামটা খায়নি। আচ্ছা একটু তাড়াতাড়ি শেষ করি। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এখানে কি বলছি, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মূলত শর্করা বিভাগ করে। রক্তে চিনি বাড়ানো এবং কমানো, মনে রাখবো, রক্তে চিনি বাড়ানো এবং কমানো নির্ণয় করে। এই দুই ধরনের আছে, ইনসুলিন এবং গ্লুকাগন। আচ্ছা, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা ডায়াবেটিস। মূলত যখন রক্তে চিনির মাত্রা বাইরে যায়, রক্তে চিনির মাত্রা বাইরে যায়, আমরা যে চিনি খাই এটা রক্তে যায়, রক্ত থেকে কোষগুলা ওই চিনি মূলত হচ্ছে শক্তি, মনে রাখবা, চিনি হচ্ছে শক্তি। রক্ত ওই গ্লুকোজ বা চিনিটাকে যদি কোষগুলা যদি রক্ত থেকে খাইতে পারে, আমাদের কোষগুলা শক্তি পায়, রক্ত থেকে কোষ পর্যন্ত যায়, তারপর আমরা চলাচল করতে পারি। কিন্তু যাদের ডায়াবেটিস তারা রক্তে চিনিগুলো পড়ে থাকে, কোষগুলা রক্ত থেকে চিনি নিতে পারে না, তারা দুর্বল লাগে তাদের, কারণ কি কোষগুলো রক্ত থেকে চিনি নিয়ে শক্তি পায় না। তো ইনসুলিন নামক হরমোন কী করে, সে রক্ত থেকে চিনিগুলো কোষে পাঠায় দেয়। ইনসুলিন রক্তে চিনির মাত্রা কমায়, ইনসুলিন রক্তে চিনির মাত্রা কমায়, চিনিটা কোষে পাঠায় দেয়। এবং গ্লুকাগন কী করে, উল্টাটা করে। ইনসুলিন গ্লুকাগন উল্টাটা করে। গ্লুকাগন রক্তে চিনির মাত্রা বাড়ায় আর ইনসুলিন রক্তে চিনির মাত্রা কমায়। তো যাদের ডায়াবেটিস আছে দেখবা যে তাদেরকে ইনসুলিন ইনজেক্ট করা হয়, মানে ইনজেকশন দিয়ে ইনসুলিন ভিতরে বইরা দেয়। কারণ কি তাদের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নষ্ট হয়ে গেছে, তাদের ইনসুলিন আর তৈরি হয় না, তাদের ডায়াবেটিস বেড়ে যায়। কারণ ইনসুলিন তো রক্তের চিনির মান কমায়, তো যেহেতু রক্তে চিনির মান কি কমাইতে পারে না, তখন ইনসুলিন দিলে সে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। আশা করি বুঝছো। আচ্ছা, গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। আচ্ছা, এই যে এখানে থাকে অগ্নাশয় থাকে ডায়াবেটিস, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এখন হচ্ছে গোনাড, এই গর্ভাশয় মেয়েদের থাকে এবং শুক্রাশয় থাকে হচ্ছে ছেলেদের। এই দুইটা পড়বা। এই যে গোনাড অঙ্গ, এই যে গোনাড বা জননাঙ্গ গ্রন্থি, যেমন মেয়েদের থাকে ডিম্বাশয় এবং ছেলেদের থাকে শুক্রাশয়। যেখানে ডিম্বাশয় ডিম্বাণু উৎপন্ন হয় এবং শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন হয়, মনে রাখবা। ওকে, মেয়েদের ডিম্বাশয় যে দুইটা, এখানে একটা ডিম্বাশয় এই যে এই জায়গায়, আর এখানে আরেকটা ডিম্বাশয়, দুইটা ডিম্বাণুশয় থাকে। এখানে ডিম্বাণুগুলো উৎপন্ন হয়, এখানে মাঝখানে আসে। এবং ছেলেদের এই যে দুইটা শুক্রাশয়, এখানে শুক্রাণু উৎপন্ন হয়। এরপর কোথায় গেল, এখানে যে যে হরমোন উৎপন্ন হয় এগুলো পরিণত বয়সে লক্ষণগুলো বিকশিত করে। যেমন মেয়েরা যখন বয়সন্তকাল পেয়ার হয় তখন তারা সুন্দর হয়, তাদের গলার কণ্ঠ আরও মিষ্টি হয়, তাদের চামড়া ফর্সা হয়, চুল বড় হয়, এগুলা। আর ছেলেদের ক্ষেত্রে যখন বয়সন্তীকাল হয় তাদের দাড়ি গজায়, এগুলোই আর কি, কণ্ঠস্বর ভারী হয়। তারপরে এগুলো মূলত জননচক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে। ইম্পর্টেন্ট, ছেলেদের ক্ষেত্রে হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। যে ছেলেদের টেস্টোস্টেরন থাকে দেখে সে ছেলের মতো হয়, ছেলের মতো শক্তি থাকে, ছেলের মতো বড় হয়, ছেলের মতো পাওয়ারফুল হয়, দাড়ি গজায়। আর মেয়েদের দেহে থাকে ইস্ট্রোজেন, যাদের ইস্ট্রোজেন থাকে তাহলে প্রায় তারা মেয়ে হয়, মেয়েদের মতো নরম মনের হয়, নরম হয়, তারপর ফর্সা হয়, সুন্দর হয়, এরকম। তো ছেলেদের থাকে টেস্টোজেন, মেয়েদের থাকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো আমরা পরে আরও আছে, সমস্যা নেই। প্রধান হরমোন দুইটা, ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের ইস্ট্রোজেন। এখন বলতে পারো যে অনেক ছেলে আছে মেয়েদের মতো আচরণ করে, তাদের টেস্টোস্টেরনের মাত্রাটা কম। মনে রাখবে, একটা মানুষের মধ্যে দুইটাই থাকে, টেস্টোস্টেরনও থাকে, আমার ভিতরে টেস্টোস্টেরন আছে, ইস্ট্রোজেনও আছে, দুইটাই আছে হরমোন। কিন্তু আমার টেস্টোস্টেরনটা বেশি আছে, তাই আমি ছেলে, তাই আমি কি ছেলেদের বেশি থাকে, তাই তার দাড়ি গোপ গজায়, তার কণ্ঠস্বর। যেই সব ছেলের টেস্টোস্টেরনটা একটু কম, ইস্ট্রোজেনটা আরেকটু বাইরে যায়, তার মানে সে ছেলে কিন্তু সে মেয়েদের মতো আচরণ করে। কথা বুঝতে পারছো? অনেকে দেখো না তার দাড়ি গজায় না, বল ভাই তোর টেস্টোস্টেরনের মাত্রাটা কম থাকার কারণে তার ছেলেদের মতো দাড়ি গজাইতেছে না, মেয়েদের মতো কথা বলে। আবার অনেক মেয়ে আছে ছেলেদের মতো দাড়ি গজায় বা ছেলেদের মতো চলাফেরা করে, শক্তিশালী, বোটকা। আচ্ছা, তো ওর টেস্টোস্টেরনের মাত্রাটা বেশি, ইস্ট্রোজেন তো আছেই, এই কারণেই তো সে মেয়ে হয়ে জন্মাইছে, পাশাপাশি তো টেস্টোস্টেরনটা একটু বেশি। ওকে, এখন হচ্ছে প্রাণরস বা হরমোনজনিত অস্বাভাবিকতা। কি? অস্বাভাবিকতা হলো থাইরয়েডের সমস্যা হলে কী হয়, এগুলো পড়বা। বহুমূত্র বা ডায়াবেটিস বললাম, ইনসুলিন শেষ হয়ে গেলে তার বহুমূত্র বা ডায়াবেটিসে, বহুমূত্র কেন আসছে, সে একটু পরপর প্রস্রাব করে। ওকে,
ডায়াবেটিস দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ধরনের ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন তৈরি হয় না, একেবারেই তৈরি হয় না, তাকে নিয়মিত ইনজেকশন দেওয়া লাগে। আর টাইপ 2 যারা ইনসুলিন তৈরি হয় কিন্তু অল্প পরিমাণে তৈরি হয়। এগুলো পড়বা, ডায়াবেটিস হলে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, জীবনের জন্য উন্নতি করতে হবে, জীবনকে ভালোবাসলে এগুলো পড়ুন। তারপর স্ট্রোক। আচ্ছা, অনেকে বলে যে ব্রেইন স্ট্রোক করছে, তারপর অনেকে বলে হার্টে স্ট্রোক করছে। এগুলো আসলে তুমি একজন শিক্ষিত, তোমাকে কী করতে হবে, তোমাকে বুঝতে হবে যেমন স্ট্রোক কী এবং হার্ট ফেলিওর কী। আরেকটা কি হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, তিনটা জিনিসে মানুষে ঘুলায় ফেলে, স্ট্রোক, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক। আচ্ছা, এটা তোমাকে আমি একটা পার্থক্যের মাধ্যমে দেখাই, যদি আমরা ChatGPT জিজ্ঞেস করি। এই যে আমি তো জানি, তাও তোমাকে দেখাই। STRO স্ট্রোক ভার্সেস হার্ট ফেলিওর ভার্সেস হার্ট অ্যাটাক। দেখো, সে আমাকে বানায় দিবে, আমরা একটু দেখাই। এই যে দেখো, স্ট্রোক হয় মস্তিষ্কে। অনেকে যারা বলে যে ব্রেন স্ট্রোক হয়েছে, তুমি বলবা ব্রেনেই তো স্ট্রোক হবে, স্ট্রোক আর কই হবে, তুমি বলতে পারবা, কারণ কি তুমি জানো স্ট্রোক সাধারণত হয় কোথায়, মস্তিষ্কে। স্ট্রোকটা কি, মস্তিষ্কে কোটি কোটি নালী আছে, কথা বুঝতে পারছো? এই যে দেখো, একদম ভাইঙ্গা আমরা পড়ব, ব্রেন স্ট্রোক। এই যে দেখো, এই যে দেখো ব্রেনটা, এখানে ব্রেন দেখো, অনেকগুলো নালী আছে না, কোনো একটা নালী যদি রক্ত জমাট বাইধা যায়, এই যে দেখো, এই যে এখানে রক্তগুলো জমাট বাঁধছে কোনো একটা কারণে, বেশি পরিমাণ চর্বি খাও, বেশি পরিমাণে কোলেস্টেরল খাও, বা খাবার নিয়ন্ত্রণ নেই, জাঙ্ক ফুড খাও, বাইরের পচা খাবার খাওয়ার কারণে এখানে চর্বি জমার কারণে নালীটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার কারণে যে রক্তকণিকাগুলো এখানে জমাট বেঁধে গেছে, তো রক্ত আর যাইতেছে না, যাইতেছে না, তখন এই নালীটা ফাইটা যায়। এই যে ফাইটা যায় সব জায়গায়, যে রক্তটা সব জায়গায় রক্তগুলো ছড়ায় যায়, পুরো ব্রেইনে রক্ত ছড়ায় যায়, মানে রক্ত নালীটা ফাইটা যায়। তো এটাকে বলা হয় স্ট্রোক। এটাকে বলা হয় কি, স্ট্রোক। এই যে এটাকে বলে স্ট্রোক। মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হওয়া বা রক্তক্ষরণ হওয়া, বন্ধ হয়ে যাওয়া। আর হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডে, হার্ট ফেলিওর যেহেতু হার্ট, এটাও হৃৎপিণ্ডে। হার্ট ফেলিওর কি, হার্ট অ্যাটাক মানে হচ্ছে কি, ব্রেনে যেমন বন্ধ হয়ে যাওয়া তেলচর্বির কারণে, হার্টের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, হার্টটা অ্যাটাক করে, হার্টটা বন্ধ হয়ে যায়, মানে হার্টটা অ্যাটাক করে, ওটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর হার্ট ফেলিওর মানে হচ্ছে তুমি বুড়া হয়ে গেছো, তোমার হার্টটা আগের মতো নাই, আস্তে আস্তে কাজ করে, ফেল হয়ে গেছে, মানে সে পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারতেছে না, তো এটা হচ্ছে ফেল। আর যদি হার্টটা বন্ধ হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, রক্ত প্রবাহ, এটা হচ্ছে অ্যাটাক। আর মস্তিষ্কে গেলেও এটা হচ্ছে স্ট্রোক। ওকে, এগুলো একটু পড়ো, কী করে মস্তিষ্কে হয়। হৃৎপিণ্ডের একটি অংশ অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরীরের যেহেতু হার্ট অ্যাটাক হয়, একটা অংশ যেহেতু ব্লকেজ হয়ে যায়, ওই জায়গাটা অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, টিস্যুগুলো মারা যায়, যেহেতু অক্সিজেন পায় না। আর সে হার্ট ফেলিওর, সে পুরো শরীরেই রক্তটা ঠিকমতো বাঁধতে পারে না, সে দুর্বল হয়ে যায়, সে পড়ে যায় আর কি, মাথা মুখে ঘুরে পড়ে যায়। আর স্ট্রোক হলে কী হয়, তার বুকে বা মুখে হঠাৎ মুখ বেঁকে যায়, মানে মুখটা কী হয়, বেঁকা হয়ে যায়, কথা বলতে মানে মাড়িটা বেঁকা হয়ে যায়, এক পাশ অবশ হয়ে যায়, মানে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার বিভক্ত না, এক সেরিব্রাল হেমিস্ফিয়ারে যদি স্ট্রোক হয়, সে বাম পাশ নষ্ট হয়ে যায়, ডান পাশে স্ট্রোক হলে বাম পাশে নষ্ট হয়ে যায়। আর হার্ট অ্যাটাক হলে কি, বুকে ব্যথা হয়। আর হার্ট ফেলিওর হলে কি, শ্বাসকষ্ট বাড়ে, কারণ কি সে ঠিকমতো রক্ত পাম্প করতে পারতেছে না, শ্বাসকষ্ট বাড়ে। আচ্ছা, কই গেল, স্ট্রোক পড়বা। তারপরে স্নায়বিক বিকল প্যারালাইসিস হয়, জিতুচাচ্ছু প্যারালাইসিস হয়েছে, তোমাকে বলছিলাম, মানে স্নায়ুগুলো আর চলাচল করে না, সে প্যারালাইসিস হয়ে গেছে।
তারপরে এপিলেপসি কি খিঁচুনি রোগ ওঠে না, হঠাৎ একটা সাধারণ মানুষ হুট করে খিঁচুনি ওইটা নিচে পড়ে গেছে, তার প্রস্রাব সব বের হয়ে গেছে। তো মৃগী রোগ বলা হয়, এটার আরেক নাম কি মৃগী রোগ, খিঁচুনি বা মৃগী রোগ বলা হয়। এটা ব্রেনের স্নায়ুগুলো কার্যকলাপ একটা টাইমে আর কি কাজ করা বন্ধ করে দেয়, তো ব্রেনটা বুঝা উঠে না কী হইলো। আমার কথাটা আমি বলি আবার, যেটা তোমার হাত পায়ে থেকে সিগন্যালগুলো তোমার ব্রেনে যাইতেছে না, হাত পা থেকে সিগন্যালগুলো তোমার কোথায় যাইতেছে না, ব্রেনে যাইতেছে না। তো ব্রেন তোমার মনে হয় কী রে আমার দেহ কি মারা গেল নাকি, তখন ব্রেনটা উত্তেজনা হয়, হাত পা প্রচুর পরিমাণে ঝাঁকানি দেয়, তো ওইটাকে বলা হয় মৃগী রোগ, যে আমার হাত পাগুলো আছে কিনা দেখি। এগুলোকে পড়বা। তাহলে পার্কিনসন রোগ কি? পার্কিনসন রোগ মানে হচ্ছে, যেমন আমার এক স্যার আছে, আচ্ছা দাদার কথাই চিন্তা করো, তুমি দেখবা দাদা যখন খাবার খায় তার হাতটা অনেক কাঁপে, মুরব্বী হয়ে গেছে, তার হাতটা কি এভাবে 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 কাঁপে, কোনো কিছু ধরে রাখলে হাতটা কাঁপে, আমাদের কাঁপে না, আমরা যে কোনো কিছু একটা সুন্দরভাবে ধরে রাখতে পারি। তো মস্তিষ্কের এমন একটা রোগ হয় যে সে স্নায়ুগুলো ঠিকমতো কাজ করে না, আস্তে আস্তে হাত কাঁপে। এগুলো যুবকদের মাঝে মাঝে হয় যদি সে অসুস্থ থাকে। ওকে, শেষ। তামাক গাঁজা এগুলো খাইলে হয়, এগুলো শেষ, আমাদের চ্যাপ্টার শেষ, আলহামদুলিল্লাহ। পড়ো।